কি একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব ভাবছিলাম, অথচ অন্য কি একটা বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে। বাংলাদেশের ক্রিকেটটা সব দিক থেকে যে পিছিয়ে পড়ছে, আমরা যে স্ট্যান্ডার্ডটা সেট করেছিলাম সেইখান থেকে ক্রমশ যে আমরা পিছিয়ে যাচ্ছি, বিশ্বের অন্যান্য দলগুলোর সঙ্গে তো তাল মেলাতে পারছিই না, বরং আমরা নিজেদের সঙ্গে, আমাদের নিজেদের পূর্বসূরীদের সঙ্গে তাল মেলাতে পারছি না। তার একটা মিনিয়েচার এই জায়গাটা হয়ে আছে বলে আমার কাছে মনে হচ্ছে। ওপেনিং, টেস্ট ক্রিকেটের ওপেনিং, তামিম ইকবাল যে স্ট্যান্ডার্ডটা সেট করেছেন, আমাদের পরের জেনারেশনের ক্রিকেটাররা, ওপেনাররা সেই স্ট্যান্ডার্ডটা পেরিয়ে যাবেন, সেটা কি তারা করতে পারছেন? এই যে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য স্কোয়াডটাতে বাংলাদেশের 3 ওপেনার সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান, এই 3 জনের মধ্যে কোন 2 জন ওপেন করবেন সেটা নিয়ে আমি আলোচনা করব ভেবে স্ট্যাট ঘাটাঘাটি করছিলাম, এবং সেইখানটাতে সেই স্যাড জিনিসটা আমি আসলে দেখতে পেলাম, মিডিওক্রিটির। তামিম যে স্ট্যান্ডার্ডটা সেট করেছেন সেইটাকে কোথায় তারা ছাপিয়ে যাবেন তা না, বরং মিডিওক্রিটিকে একটা মোটামুটি আমরা নতুন স্ট্যান্ডার্ড বানিয়ে ফেলছি। আমাদের এই যে মাঝারি মানের যে একটা অবস্থা, তার চেয়ে ভালো কিছু বাংলাদেশ ক্রিকেটে কি আর রয়েছে? আমাদের ক্রিকেটটা কি ক্রমশ পিছিয়ে পড়ছে না, সেই আলোচনা করব। অবভিয়াসলি জিম্বাবুয়ের সঙ্গে প্রথম টেস্টের স্কোয়াডে ফাইনালে গিয়ে 3 ওপেনারের মধ্যে কোন 2 ওপেনার খেলবে সেটা নিয়ে একটু কথা বলতে চাই। এবং তামিম ইকবাল সব ফরম্যাটে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। টেস্ট ম্যাচটার কথা বলছি আমরা, সেইখানটাও লাস্ট ম্যাচ তিনি খেলেছেন 2023 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে, এই এপ্রিল মাসের ফার্স্ট উইকে, 2 বছরের বেশি সময় আগে। এই 2 বছর সময়টা তামিমের, ওটা তো আর তামিমের লাস্ট টেস্ট হবে সেটা তো আর তখন তো তিনি জানতেন না, কিন্তু আলটিমেটলি লাস্ট টেস্ট হয়ে গিয়েছে। এরপরের এই 2 বছর সময়ে বাংলাদেশ 13টা টেস্ট ম্যাচ খেলেছে, সেইখানে যে 26টা ওপেনিং পার্টনারশিপ, প্রত্যেকটাতেই এই 3 জন সাদমান, জাকির, জয়, এই 3 জনের যে কোনো 2 জনই আসলে ছিলেন। সেই কারণে তাদেরকে নিয়ে আলোচনা করতে হবে। আমাদের যে এর চেয়ে ভালো ক্রিকেটার রয়েছে বা ভালো ক্রিকেটারদের আমরা সুযোগ দিচ্ছি না বা তাদেরকেও যথেষ্ট সুযোগ দিচ্ছি না, সেইটা বলার কোনো কারণ নেই। যেই কারণে মিডিওক্রিটি শব্দটা যখন আমি ইউজ করব, যে একটা মাঝারি মানের জায়গাটাতে আমরা এখন আমাদের নতুন স্ট্যান্ডার্ড করে ফেলছি, সেটা কি আসলে বাড়াবাড়ি হচ্ছে কিনা আপনার স্ট্যাটগুলো শুনলেই বুঝতে পারবেন। তামিম প্রথম টেস্ট খেলেছেন 2008 সালে, 2023-এ তার লাস্ট টেস্ট। পুরো ক্যারিয়ার জুড়ে তিনি যে 70টা টেস্ট ম্যাচ খেলেছেন, সেখানে 5134 রান করেছেন, অ্যাভারেজ 38.89, 10টা সেঞ্চুরি এবং 31টা 50 তার পুরো ক্যারিয়ার জুড়ে। এখন সাদমান, জাকির, জয়দের ক্যারিয়ারের সামনে অনেকটা অংশ পড়ে রয়েছে, ঠিক আছে, কিন্তু ক্যারিয়ারের শুরুতে তামিম যে প্রমিসটা দেখেছিলেন সেইটা কি অন্তত পক্ষে এই 3 জন দেখাতে পারছেন কিনা, ছিটে ফোটাও কি আসলে দেখাতে পারছেন কিনা, নাকি এই জায়গাটা সেই মিডিওক্রিটির ব্যাপারটাই বারবার করে সামনে চলে আসবে? তামিম যে লাস্ট টেস্টটা খেলেছেন, তারপরে বাংলাদেশের আমি বলছিলাম যে 13টা টেস্টে 26 ইনিংস খেলেছেন এবং এই 3 জন ক্রিকেটারই সেইখানটাতে ওপেন করেছেন ঘুরিয়ে ফিরিয়ে। জাকির হাসান তিনি সর্বোচ্চ 10 টেস্টের 20 ইনিংসে ওপেন করে রান করেছেন 398। মাহমুদুল হাসান জয় 9 টেস্টের 18 ইনিংসে ওপেন করে তিনি রান করেছেন এই জায়গাটাতে 365। সাদমান ইসলাম 7 টেস্টে 14 ইনিংসে ওপেন করে রান করেছেন 364। মিডিওকর পারফরমেন্স ছাড়া আর কি বলবেন আপনি আমাকে বলেন তো দেখি। আচ্ছা, আপনি এইটা বাদ দেন, গত 2 বছর বাদ দেন, তাদের পুরো ক্যারিয়ারটাও যদি আমরা দেখি, সেইখানেও কি আমরা আলাদা কোনো কিছু দেখতে পাই? ধরেন সাদমান 20টা টেস্ট খেলেছেন, জয় 17টা টেস্ট খেলেছেন, জাকির 13টা টেস্ট খেলেছেন, তার মধ্যে সাদমান রান করেছেন 923, জয় রান করেছেন 728, জাকির রান করেছেন 593, এভারেজ সাদমানের 24, জাকিরের হচ্ছে গিয়ে মানে জয়ের 22, জাকিরের 23, সেঞ্চুরি 3 জনেরই একটা করে, 50 সাদমানের 5টা, বাকি 2 জনের 4টা করে। খুবই এভারেজ পারফরমেন্স, আমাকে বলেন তো দেখি। এখন আমি বলছিলাম যে তার ক্যারিয়ারের এই যে কারো, এই 3 জনের যে কারো ক্যারিয়ারের পরের অংশটা ভালো হতে পারে, আরো ভালো হতে পারে, দুর্দান্ত ভালো হতে পারে, আমরা সেই প্রত্যাশা করছি। কিন্তু তামিম ইকবাল তিনি তার ক্যারিয়ারের শুরুর অংশটা যদি দেখি, তাহলে সেটা কি ছিল? ধর আমি যদি বলি তামিম তার ক্যারিয়ারের প্রথম 20টা টেস্ট ম্যাচ, সেই জায়গাটাতেই তো তামিম 1500 রান করে ফেলেছিলেন, সেই জায়গাটাতেই তো তামিমের এভারেজ প্রায় 40 ছিল, সেইখানটাতেই তো তামিমের 4টা সেঞ্চুরি ছিল, 8টা 50 ছিল, এবং সেই 4টা সেঞ্চুরির মধ্যে তামিমের ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ম্যাচ উইনিং সেঞ্চুরি ছিল, তামিমের দেশের মাটিতে ভারতের বিপক্ষে সেঞ্চুরি ছিল, তামিমের ইংল্যান্ডে গিয়ে ওই আর্লি সামারে লর্ডস, ওল্ড ট্রাফোর্ডে পরপর 2 টেস্টের অবিস্মরণীয় সেই 2টা সেঞ্চুরি ছিল। সো তামিম তো তার আর্লি ক্যারিয়ারে সেই প্রমিসটা দেখিয়েছেন এবং ক্যারিয়ার জুড়ে সেই প্রমিসটাকে টু সাম এক্সটেন্ট সেটা ফুলফিল করেছেন, আমরা বলতে পারি। অবভিয়াসলি আরো ভালো তো হতেই পারতো, কিন্তু পরের জেনারেশনের ক্রিকেটাররা সেইটার ধারে কাছেও কি আসলে যেতে পারছেন?
আমি তো সেই জায়গাটাতে কোনো আশার জায়গা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখন যদি বলতাম যে না তারা খুবই আর্লি তারা খেলছেন, মাত্র 1-2টা টেস্ট ম্যাচ খেলেছেন বা তাদের উপরে আস্থা রাখা যাচ্ছে না, তাদেরকে দলে নেওয়া হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে, এরকমকে অন্তত পক্ষে এই 3 ওপেনার সম্পর্কে বলার উপায় নাই রে ভাই। তাদেরকে যখন বাদ দেওয়া হচ্ছে তখন বাধ্য হয়ে বাদ দেওয়া হচ্ছে এবং বাধ্য হয়ে বাইরে যিনি থাকছেন তাকে খেলানো হচ্ছে, কেননা আমাদের এইখানটাতে এর চেয়ে ভালো বিকল্প প্রবাবলি আর নেই। দেখেন, আমরা যখন জিম্বাবুয়ের বিপক্ষে এই টেস্টের স্কোয়াড মানে শেষ পর্যন্ত 11টাতে কোন 2জন থাকবে যখন আলোচনা করতে চাই, তখন আমরা কি দেখতে পাই? ধরেন সাদমান, তিনি একজন ওপেনিং এর তার প্লেসটা একেবারে নিশ্চিত। কেন নিশ্চিত? কারণ হচ্ছে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লাস্ট টেস্টটা যে তিনি একাদশের সুযোগ পেয়েছেন, সেইখানে 64 এবং 46 রানে তিনি 2টা ইনিংস খেলেছেন, খুব ভালো 2টা ইনিংস খেলেছেন। কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক তার আগে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের 2 টেস্টের 4 ইনিংসের সাদমান কোনোটাতে 10 রান পর্যন্ত করতে পারেননি এবং এই পারফরমেন্সের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তিনি স্কোয়াডে থাকলেও প্রথম টেস্টে একাদশে ছিলেন না, সেকেন্ড টেস্টে জাকিরের বদলে একাদশে এসে তিনি ওরকম ব্যাটিং করেছেন, ফলে এক টেস্টের 2 ইনিংসের পারফরমেন্সেই তার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টটার একাদশে থাকাটা নিশ্চিত হয়ে গিয়েছে। এখন মানে এটাই হচ্ছে কি আমাদের স্ট্যান্ডার্ড, এইটাকে আমি মিডিওক্রিটি বলছি। এখন আবার আপনি দেখেন মাহমুদুল হাসান জয় ওয়েস্ট ইন্ডিজের পক্ষে 2 টেস্টের 4 ইনিংসে তারও তো কোনো 50-র কথা বলছি, তিনিও তো 4 ইনিংসে কোনোটাতে 10 রান পর্যন্ত করতে পারেন। ফলে আপনি বলতেই পারেন তাহলে তো ভাই আমরা জয়কে বাদ দিয়ে জাকিরকে আমরা খেলাতে পারি। জাকিরকে যে আমরা খেলাবো, জাকিরেরই বা অবস্থা কি? জাকির যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সেকেন্ড টেস্টে যে একাদশে ছিলেন না, তার আগের 2 টেস্টের 4 ইনিংসের মধ্যে 3টাতে জাকির সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। তার আগে 10 ইনিংসের মধ্যে জাকির 5 ইনিংসে সিঙ্গেল ডিজিটে 6 ইনিংসে সিঙ্গেল ডিজিটে ইনফ্যাক্ট আউট হয়েছেন। তিনি এর আগে 13টা ইনিংসে তার সর্বশেষ টেস্টে তার কোনো 50 নাই। তাহলে তাকেই আপনার এখন এই জায়গাটাতে আপনার একাদশে খেলাতে হবে, বাধ্য হয়েই খেলাতে হবে। এইরকম মিডিওকার বাংলাদেশের ওপেনাররা হয়ে গেল। তামিম যে স্ট্যান্ডার্ডটা সেট করে দিয়েছেন তার ধারে কাছেও আসলে কেউ যেতে পারছে না বা যেতে পারার প্রমিস পর্যন্ত কারোর মধ্যে দেখা যাচ্ছে না। এবং এই জন্য আমি বলছিলাম বাংলাদেশের টেস্ট ওপেনিং এর এই জায়গাটাতে তামিমের স্ট্যান্ডার্ড সেট করার জায়গাটাতে অন্যরা যেমন অনেকভাবে পিছিয়ে পড়ছে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশ ক্রিকেটটাও যে স্ট্যান্ডার্ড সেট করেছিল সেখান থেকে প্রবাবলি পিছিয়ে পড়ছে। সামগ্রিকভাবে আমাদের ক্রিকেটটা পিছিয়ে পড়ছে। এই কারণেই টেস্ট ওপেনিং এর এই বিবর্ণ অবস্থাটাকে আমার কাছে আমাদের সামগ্রিক ক্রিকেটের অবস্থার একটা খুবই মিনিয়েচার বলে মনে হচ্ছে। এখন ফাইনালে গিয়ে 3 জনের 2জনকে তো আসলে খেলাতেই হবে। কোন 2জন খেলবেন? যেটা আমি বললাম, সাদমান যেহেতু লাস্ট টেস্টে 2 ইনিংসেই স্কোর পেয়েছেন, তার একাদশের জায়গাটা অবভিয়াস, এবং জাকির আর জয়ের মধ্যে এটা আসলে টস, এটা আসলে লটারি, যে কাউকেই নিতে পারেন, যে কাউকেই বাদ দিতে পারেন। 3 জনের ক্ষেত্রেই সেটা বলা যায় খুব যে আহামরি পার্থক্য হয়ে যাবে। তাদের গত 2 বছরের পারফরমেন্স আমি বললাম, তাদের পুরো ক্যারিয়ারের পারফরমেন্স আমি বললাম, কোনো কিছুতেই খুব আহামরি ডিফারেন্স মেক করার মতো আসলে কোনো কিছুই নয়, কারো ক্ষেত্রে সেটা আসলে বলা যায় না। তো আমার কাছে মনে হয় যে খুবই মিডিওকার একটা জায়গাতে আমাদের এই টেস্ট ওপেনিং এর জায়গাটাতে চলে এসেছে। সাদমান তো খেলবেনই, এখন তার সঙ্গে আমার কাছে মনে হচ্ছে প্রবাবলি হয়তো বা জাকিরকেই খেলানো হবে, যেহেতু গত সিরিজটার 4টা ইনিংসে জয় ব্যর্থ হয়েছেন, সিঙ্গেল ডিজিটে তিনি আউট হয়েছেন। অথবা ওই জায়গাটাতে জয়কেও যদি খেলানো হয় খুব একটা এদিক ওদিক হবে না। কিন্তু আমি মনে করি যে আসলে বাংলাদেশ ক্রিকেটের সব অর্থে একটা নিজের ক্রিয়েশন যে প্রয়োজন, আমাদের যে সব অর্থেই যে আমাদের আসলে ভালো করাটা প্রয়োজন, সেই জায়গাটা আমাদের ওপেনিং এর এই জায়গাটা তো আসলে অ্যাটলিস্ট ওই ভালো করাটা শুরু করতে হবে আমাদের ওপেনারদের। আমাদের মনে রাখতে হবে এখানে জাকির তার ক্যারিয়ারের প্রথম টেস্টেই তিনি সেঞ্চুরি করেছিলেন ইন্ডিয়ার বিপক্ষে, প্রমিসটা কন্টিনিউ করতে পারেননি পারফরমেন্সে। এরপরে জয় তার ক্যারিয়ারের 3rd টেস্টে সাউথ আফ্রিকাতে গিয়ে সেঞ্চুরি করেছিলেন, সেটা তিনি কন্টিনিউ করতে পারেননি। সাদমানেরও খুবই হিট অ্যান্ড মিস তার ক্যারিয়ারটা এখন পর্যন্ত এগুচ্ছে। সো ওপেনিং এর এই জায়গাটাতে একটা সলিড ওপেনিং পার্টনারশিপ যদি আমরা করতে না পারি, এই জায়গাটা থেকে আমরা যদি শুরু করতে না পারি, তাহলে আমাদের বেসটা আসলে দুর্বল হয়ে যাবে। ক্রিকেটের উন্নতির অনেক জায়গা তো রয়েছে। জিম্বাবুয়ের সঙ্গে ভাই যে যেরকম কথাই বলুন, দল প্রতিপক্ষ জিম্বাবুয়ে কেনে যে যতই হাসাহাসি করুন, আমাদের এই সিরিজটা, এই টেস্টটা আমি মনে করি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের ওপেনারদের জন্য আসলে গুরুত্বপূর্ণ। আর যদি এই সিরিজেও এই 3 ওপেনার ব্যর্থ হন অথবা তাদের এই মিডিওক্রিটিটাকেই তারা স্ট্যান্ডার্ড করে ফেলেন, তাহলে ভাই আমার কাছে মনে হয় আমরা নেক্সট সিরিজ থেকে হয়তোবা একেবারে নতুন একটা সেটআপ নিয়ে, নতুন ওপেনিং সেটআপ নিয়ে আমাদের আসলে চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু আপাতত আমাদের যেহেতু এই 3 জনের উপরে অনেক ইনভেস্ট করে ফেলেছি বাংলাদেশ ক্রিকেট, এই সাদমান, জয়, জাকিরের উপরে, তারা অ্যাটলিস্ট ফর্মে আসুক, তারা অ্যাটলিস্ট পারফরমেন্স ডেলিভার করাটা শুরু করুক জিম্বাবুয়ের বিপক্ষে এই টেস্ট সিরিজ দিয়ে। ওইটুকু প্রত্যাশাই আমরা করতে পারি। মিডিওক্রিটি থেকে আমাদের ক্রিকেট স্ট্যান্ডার্ডটা আবার জন্য একটু উপরের দিকে ওঠে, সেই প্রত্যাশাই আমরা সবাই মিলেই করব।